গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায় অর্থাৎ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্মৃতিকরণ পাঠশালা এই রচনা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছিল। তো সেই প্রশ্ন উত্তর পর্বের পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো বাকি প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো আগের ক্লাস অবধি আমরা 57টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার পালা। তো দেখো পরবর্তী প্রশ্ন, দেবু শ্যামু সীতারামের চিকিৎসার জন্য কত টাকা দিয়েছিল? যে সীতারাম তার চোখের চিকিৎসার জন্য তার পুরনো ছাত্রদের কাছে কিছু সাহায্য চেয়েছিল, যাতে তার ছাত্ররা কে কত দিয়েছিল সেগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন। তো দেবু শ্যামু এরা সীতারামের চিকিৎসার জন্য কত টাকা দিয়েছিল? এরা 2 টাকা দিয়েছিল। তাহলে কি লিখবে? দেবু শ্যামু সীতারামের চিকিৎসার জন্য 2 টাকা দিয়েছিল। ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন, আপনি বরং দাদার কাছে চলে যান, এই কথাটি কারা বলেছিল? কারা? না, দেবু শ্যামু। কাকে বলেছিল? সীতারামকে। হুম, তো এখান থেকে যদি সেই প্রশ্নটাও আসে যে আপনি বরং দাদার কাছে চলে যান, এই কথাটি দেবু শ্যামু কার উদ্দেশ্যে বলেছিল? তখন কি লিখবে? সীতারামের উদ্দেশ্যে। কেমন? তো যাই হোক, এখানে পূর্ণ বাক্যে উত্তর কিরকম হবে দেখো। তো আগে আগের আলোচনাতে যেরকমটা বলেছিলাম যে গল্পের লাইন যদি এরকম তোলা থাকে তেমনটাই তুলবে, তুলে তারপর তার উত্তর দেবে। তো এখানে দেখো, আপনি বরং দাদার কাছে চলে যান। হুম, এরকম লাইন তুলে তারপর এরকম হাইফেন দিয়ে লিখবে এই কথাটি দেবু শ্যামু বলেছিল। হুম, আচ্ছা। আর সেই প্রশ্ন যেটা বললাম যে যদি ঘুরিয়ে আসে যে আপনি বরং দাদার কাছে চলে যান, এই কথাটি দেবু শ্যামু কার উদ্দেশ্যে বলেছিল, তখন কি লিখবে? যে এরকম কোটেশনের মধ্যে এটা লিখে তারপর সেই উত্তরটাই দেবে যে আপনি বরং দাদার কাছে চলে যান, এই কথাটি দেবু শ্যামু সীতারামের উদ্দেশ্যে বলেছিল। কেমন? সীতারামকে নিয়ে ডাক্তারের কাছে কে গিয়েছিলেন? কে? না, সীতারামের ধীরা বাবু অর্থাৎ ধীরানন্দ। হুম, তো এখানে কি লিখবে পূর্ণ বাক্যে? সীতারামকে নিয়ে ডাক্তারের কাছে ধীরা বাবু বা ধীরানন্দ গিয়েছিলেন। হুম, আচ্ছা। এখান দিয়ে আরো একটি প্রশ্ন হয়, যেমন এই যে আপনি বরং দাদার কাছে চলে যান, এই দাদা বলতে কাকে বোঝানো হয়েছে? কার কথা বলা হচ্ছে? না, ধীরানন্দের কথা। দেবু শ্যামুর দাদা হলো ধীরাবাবু বা ধীরানন্দ। হুম, এখানে দাদা বলতে ধীরানন্দকেই বোঝানো হচ্ছে। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন, ডাক্তারেরা সীতারামের কোন সমস্যার কথা বলেছিল? যে সীতারামকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তার চোখের সমস্যা নিয়ে, তখন তার চোখে যে সমস্যার কথা ডাক্তার বলেছিল সেটার কথা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তো কি লিখবে? যে ডাক্তারেরা সীতারামের কোন সমস্যার কথা বলেছিল? কোন সমস্যা? না, চোখের ভিতর শিরা শুকিয়ে গেছে, তাই বলেছিল তো। তাহলে কি লিখবে? ডাক্তারেরা সীতারামের যে সমস্যার কথা বলেছিল সেটি হলো সীতারামের চোখের ভেতর শিরা শুকিয়ে গেছে। ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন, তুমি বরং দীক্ষা নাও বাবা, আলোচ্য রচনাংশে এই কথা কে কাকে বলেছিল? তুমি বরং দীক্ষা নাও বাবা কথাটি কে বলেছিল? না, ধীরাবাবুর মা। হুম, কাকে বলেছিল? সীতারামকে, তাই তো। তাহলে কি লিখবে পুরো উত্তর? না, যেমনটা ভাবে কোটেশনের মধ্যে লেখা আছে তেমনটা আগে তুলবে, তারপর উত্তর দেবে। কে লিখবে এরকম?
তুমি বরং দীক্ষা নাও বাবা হাইপেন দিয়ে আলোচ্য রচনাংশে এই কথাটি ধীরাবাবুর মা সীতারামকে বলেছিল। কেমন? তারপর পরের প্রশ্ন, বাইরের আলো যখন কমতে শুরু করলো তখন ভেতরের আলো জ্বালবার ব্যবস্থা করো। এই কথাটি কে বলেছিল? দীক্ষা নেওয়ার কথা কে বলেছিল? না, ধীরাবাবুর। তো দীক্ষা নিলেই না তবে এটা জানতে পারবে যে বাইরের আলো কমা শুরু করেছে, মানে ভেতরের আলো জ্বালার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। ভেতরের আলো জ্বলবে কিসের মারফত? সেই দীক্ষার মারফত। দীক্ষা নিলে ভেতরের আলো জ্বালবার ব্যবস্থা হবে, অর্থাৎ অন্তর্দৃষ্টি খুলবে একরকম। হম তো দীক্ষার কথা যেই বলবেন এই কথাটিও নিশ্চয়ই সেই বলবেন, তাই না কি? তাহলে এটা কি হবে? কে বলেছিল এই কথাটি? ধীরাবাবুর মা বা ধীরানন্দের মা। তাহলে পূর্ণ বাক্যে উত্তর কেমন ভাবে লিখবে? যে পুরোটাই লিখবে, যে বইয়ের লাইন দেওয়া আছে কোটেশনের মধ্যে সেটা আগে লিখবে যে বাইরের আলো যখন কমতে শুরু করলো তখন ভেতরের আলো জ্বালবার ব্যবস্থা করো। এই কথাটি ধীরাবাবুর মা বা ধীরানন্দের মা বলেছিল। ঠিক আছে? তারপর দেখো পরের প্রশ্ন, ধীরাবাবুর মায়ের কথায় সীতারাম দীক্ষা নিয়েছিল নাকি নেয়? নিয়েছিল কি সীতারাম? অবশ্যই নিয়েছিল। তাহলে কি লিখবে? যে ধীরাবাবুর মায়ের কথায় সীতারাম দীক্ষা নিয়েছিল। আগে হ্যাঁ কি না সেটা উল্লেখ করবে, যে হ্যাঁ দাঁড়ি বা কমা দিয়ে ধীরাবাবুর মায়ের কথায় সীতারাম দীক্ষা নিয়েছিল। কেমন? তারপর এত দুঃখ সে জয়ধরের অবহেলাতেও পায় না। এখানে কার দুঃখ পাওয়ার কথা বলা হয়েছে? সীতারামের দুঃখের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে কি লিখবে? এমনি কোটেশনের মধ্যে আগে লিখবে যে এত দুঃখ সে জয়ধরের অবহেলাতেও পায় না দিয়ে হাইফেন দিয়ে এখানে সীতারামের দুঃখ পাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন, এত দুঃখ সে জয়ধরের অবহেলাতেও পায় না, এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে? যে কিসের জন্য সে দুঃখ পেয়েছে বা কোন দুঃখ এখানে উল্লেখ হচ্ছে? যে দেবু শ্যামুর জন্য দুঃখ, যেটা জয়ধরের অবহেলাতেও সেই দুঃখ পায় না, যেটা দেবু শ্যামুর জন্য পায়। হম তাহলে কি লিখবে? আগে বইয়ের লাইন তুলবে, এত দুঃখ সে জয়ধরের অবহেলাতেও পায় না দিয়ে হাইফেন দিয়ে এখানে দেবু শ্যামুর জন্য দুঃখ পাওয়ার কথা বলা হয়েছে। হুম তারপর পরবর্তী প্রশ্ন, সীতারাম চিরটা কাল কাকে ভয় পেয়ে এসেছে? না, রানীমাকে, তাই না? সেই রানীমাকে ধীরাবাবুর মা। তো এখানে কি লিখবে? সীতারাম চিরটা কাল ধীরাবাবুর মাকে ভয় পেয়ে এসেছে বা ধীরানন্দের মাকে ভয় পেয়ে এসেছে। হুম তারপর বাবুদের বাড়ির রানীমা, সত্যকারের রানীমা ছিলেন তিনি। এখানে রানীমা বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে একটু আগেই বললাম যে রানীমা হলেন হীরাবাবুর মা। তাহলে এখানে রানীমা বলতে কাকে বোঝানো হচ্ছে? হীরাবাবুর মাকে। হুম তাহলে কি লিখবে? বাবুদের বাড়ির রানীমা সত্যকারের রানীমা ছিলেন তিনি দিয়ে এটাকে কোটেশনের মধ্যে রেখে পরে হাইফেন দিয়ে লিখবে এখানে রানীমা বলতে ধীরানন্দের মা বা ধীরাবাবুর মাকে বোঝানো হয়েছে। যেটা দেবে সেটা ঠিক। বা দেবু শ্যামুর মা বললেও চলবে, কারণ তারা তো তিন ভাই, ধীরাবাবু দেবু শ্যাম। হম তো ধীরাবাবুর মাও যিনি, দেবু শ্যামুর মাও তিনি। ঠিক আছে? তারপর মা শুধু একটা অন্যায় করে গিয়েছেন। কি অন্যায় করেছেন? যে দেবু শ্যামুর অনিষ্ট করেছেন, তাই তো?
যে বরাদ্দ যতটা হতো সেটুকুই দিতেন, তার বেশি দিতেন না। দেবুসামু কষ্টে থাকতো, তাও তিনি তার কার্যে একদম মানে তিনি যেটাই ভাবতেন সেটাই করতেন, তিনি যেটা ঠিক মনে করতেন সেটাই করতেন। তার সংসারের নিয়ম শৃঙ্খলার বাইরে তিনি যেতেন না। তিনি একরকম নিয়ম বেঁধে রেখে এসছে সারা জীবন, সেটাই সেই অনুযায়ী চালাতেন। তার বাইরে তিনি যেতেন না, তাতে কারোর যাই হয়ে যাক না কেন। আলোচ্য রচনা হিসেবে আমরা দেখেছি। তো এখানে যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তাই পুরোটা ডিটেলে বলার দরকার নেই। সংক্ষেপে দেবুশ্যামুর অনিষ্ট করেছেন এটুকু বললেই চলবে। হুম। আর যখন প্রশ্নে দেখবে, সংক্ষিপ্ত প্রশ্নে এরকমটা দিয়ে থাকে যে দেবুশ্যামুর কিরকম অনিষ্ট করেছেন, সেই অর্থে সেই প্রশ্নের ক্ষেত্রে তখন সেটা বিস্তারিতভাবে একটু বলতে হবে সংক্ষেপে। তো যাই হোক, এখানে কি লিখবে, আহ এরকম আগে কোটেশনের মধ্যে এটা তুলবে যে মা শুধু একটা অন্যায় করে গিয়েছেন, দিয়ে হাইফেন দিয়ে এবার উত্তর লিখতে হবে যে দেবুশ্যামুর অনিষ্ট করেছেন। হুম। তারপর পরের প্রশ্ন, সে কি দৃষ্টি, কার দৃষ্টির কথা বলা হয়েছে এখানে? না রানীমা, না ধীরাবাবুর মা। তার আলাদাই চাহনি ছিল। হ্যাঁ। তো যাই হোক, আগে লিখবে সে কি দৃষ্টি কোটেশনের মধ্যে রেখে পরে হাইফেন দিয়ে এখানে লিখবে যে রানীমা, বা এরকম ব্র্যাকেটের মধ্যে দিতে পারো ধীরাবাবুর মা, বা রানীমা বা ধীরাবাবুর মার দৃষ্টির কথা বলা হয়েছে এখানে, বা এখানে ধীরাবাবুর মা বা রানীমার দৃষ্টির কথা বলা হয়েছে। ঠিক আছে, আপনি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো, অসুবিধা নেই। কেমন? তারপর পরের প্রশ্ন, রত্নহাটের বাবুদের সে আমলের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, রীতিনীতির প্রতিমূর্তি যেন ছিলেন তিনি। আলোচ্য রচনাংশে কার প্রসঙ্গে বলা হয়েছে? তো এখানে কার কথা বলা হচ্ছে? কে সেই আহ বাবুদের আমলের কে? নিশ্চয়ই বয়স্ক কেউ হবে। হ্যাঁ। তো কে? ধীরাবাবুর মা বা রানীমা। হ্যাঁ। তো কি লিখবে, রত্নহাটের বাবুদের সে আমলের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, রীতিনীতির প্রতিমূর্তি যেন ছিলেন তিনি। আলোচ্য রচনাংশে রানীমা বা ধীরাবাবুর মার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন, মা চলে গেছেন, তবু তাকে মনে করে আজও কে ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায়, উদাস হয়ে যায়? কে? আলোচ্য রচনাংশে আমরা দেখেছি কাকে, যে রানীমাকে ভয় পায়, চিরটা কাল ভয় পেয়ে এসছে। কে? সীতারাম। হুম। এখন তিনি মারা গেছেন, তবুও তাকে মনে করেও ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায়। তাহলে কে? সীতারাম। হুম। তাহলে এটা কি লিখবে, না মা চলে গেছেন তবু তাকে মনে করে আজও সীতারাম ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায়, উদাস হয়ে যায়। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন, কর্মহীন জীবনের জন্য কার সবচেয়ে বড় দুঃখ? কার? এই রচনাংশটি কাকে ঘিরে তৈরি? কার জীবন বর্ণিত হয়েছে? তার জীবনই বর্ণিত হয়েছে সীতারামের, তাই তো? তো এখানে দুঃখ বলতে সীতারামের জীবনের কথাই বলা হচ্ছে। সে কিসে দুঃখ পেল, সে কিসে ভালো পেল, এই সমস্ত নিয়েই তো এই সন্ধিপন পাঠশালা, তাই না? তো যাই হোক, এখানে সীতারামের কথা বলা হচ্ছে। উত্তর কি লিখবে, কর্মহীন জীবনের জন্য সীতারামের সবচেয়ে বড় দুঃখ। হম। সে কি ঘৃণার ভাব ফুটে উঠতো তার ঠোঁটে? এখানে কার কথা বলা হয়েছে? কার? না রানীমা, ধীরাবাবুর। তো এখানে কি লিখবে,
এরকম কোটেশনের মধ্যে আগে তুলবে যে সে কি ঘৃণার ভাব ফুটে উঠতো তার ঠোঁটে, দিয়ে হাইফেন দিয়ে লিখবে এখানে রানীমার বা হীরাবাবুর মায়ের কথা বলা হয়েছে। হুম। তারপর সীতারাম কাকে তার জায়গায় বসিয়ে সন্দীপন পাঠশালা থেকে অবসর নেবে ভেবেছিল? কাকে? তার তো আহ, কেউ নেই, নিজের বলতে কেউ নেই, তার ছেলেও নেই, তার জামাইও নেই, একজন জামাই ছিল সে মারা গেল। তো তার ছিল বলতে গেলে তার একদল ছাত্র বা ছাত্রের দল, তাই তো? তাহলে এখানে কি হবে উত্তর? কি বলেছো তোমরা রচনাংশে? যে সীতারাম তার জায়গায় আহ তার কোনো ছাত্রকে বসিয়ে সঞ্জীবন পাঠশালা থেকে অবসর নেবে ভেবেছিল। হুম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। হঠাৎ সরকার থেকে জেলাতে কি স্কুল হয়ে গেল? কোন স্কুল হয়েছিল জেলাতে? না, ফ্রি উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল, যেটাকে আপার প্রাইমারি স্কুল বলা হয়। হুম। তো কি লিখবে? হঠাৎ সরকার থেকে জেলাতে ফ্রি উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হয়ে গেল। ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন। কবে থেকে জেলাতে শিক্ষা কর আদায় হচ্ছে? কবে থেকে? না, আমাদের আলোচ্য রচনাংশে কোনো দিনক্ষণ উল্লেখ করা নেই, কোন সাল ওরকম উল্লেখ করা নেই, কিন্তু দেওয়া ছিল কত বছর থেকে। হুম, তো তাহলে কি লিখবে? যে আলোচ্য রচনাংশে আহ, গত বছর থেকে জেলাতে শিক্ষা কর আদায় করার কথা বলা আছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো, পড়ুক, আলো ছড়িয়ে পড়ুক, সুদিন আসুক, এই কথাটি কে বলেছিল? কে বলেছিল? না, সীতারামের স্কুলের হেডমাস্টার। সীতারাম যখন পড়তো তার স্কুলের হেডমাস্টারের কথা তার মনে পড়ে যায়, যে বলেছিল অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো, পড়ুক, আলো ছড়িয়ে পড়ুক, সুদিন আসুক। হুম। তো যাই হোক, এখানেই উত্তর কি লিখবে? আগে এরকম কোটেশনের মধ্যে এটা তুলবে যে অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো, পড়ুক, আলো ছড়িয়ে পড়ুক, সুদিন আসুক, এরকমটা পুরোটা তুলে হাইফেন দিয়ে লিখবে এই কথাটি সীতারামের স্কুলের হেডমাস্টার বলেছিল। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন। আলোচ্য রচনাংশে বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম কি ছিল? কি ছিল? উইলিয়াম প্রাইমারি স্কুল, তাই তো? তাহলে কি লিখবে? পুরো পূর্ণ বাক্যে উত্তর কিভাবে লিখবে? না, আলোচ্য রচনাংশে বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম ছিল উইলিয়াম প্রাইমারি স্কুল। ঠিক আছে। তারপর ৮০ দাগে দেখো। তৎকালীন সময়ে জেলার ম্যাজিস্ট্রেট কে ছিলেন? সেই সময়ের কথা আলোচ্য রচনাংশে উল্লিখিত ম্যাজিস্ট্রেটের কথা। কে ছিলেন ম্যাজিস্ট্রেট? উইলিয়াম সাহেব। হুম। তাহলে কি লিখবে? তৎকালীন সময়ে জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন উইলিয়াম সাহেব। কেমন? তারপর পরবর্তী প্রশ্ন। কোন স্কুল তৈরির সময় সরকার থেকে বাড়ি তৈরির খরচ দিয়েছিল? কোন স্কুল তৈরির সময়? না, উইলিয়াম প্রাইমারি স্কুল তৈরির। তাহলে কি লিখবে পুরো বাক্যে? যে উইলিয়াম প্রাইমারি স্কুল তৈরির সময় সরকার থেকে বাড়ি তৈরির খরচ দিয়েছিল। এই বাড়ি তৈরি বলতে আলাদা বাড়ির কথা বলা হচ্ছে না, কিন্তু সে স্কুলের কথা বলা হচ্ছে। স্কুলের যে এক একটা ক্লাসরুম থাকে, শ্রেণীকক্ষ থাকে, সেইগুলোকে বাড়ি হিসাবে উল্লেখ করেছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন। আহ, সরকার থেকে উইলিয়াম প্রাইমারি স্কুল তৈরির খরচ দিয়েছিল কেন? যে আরো তো স্কুল ছিল, বা আহ, সন্দীপন পাঠশালায় তো ছিল সীতারামে,
তার পাঠশালার তো কোনো খরচ দেয়নি, তাহলে ওই উইলিয়াম প্রাইমারি স্কুলের তৈরির খরচ কেন দিয়েছিল সরকার থেকে? কারণ ওই স্কুলটি উইলিয়াম সাহেবের নামে, তাই। হ্যাঁ, তাহলে কি লিখবে যে উইলিয়াম প্রাইমারি স্কুলটি উইলিয়াম সাহেবের নামে তৈরি, তাই জন্য সরকার থেকে ওই স্কুল তৈরির খরচ দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। নতুন নিয়মে সব স্কুল উঠে গেলেও কোন স্কুলের নাম বজায় আছে একইভাবে? কোন স্কুলের নাম? না, উইলিয়াম প্রাইমারি স্কুল। তাহলে কি লিখবে? নতুন নিয়মে সব স্কুল উঠে গেলেও উইলিয়াম প্রাইমারি স্কুলের নাম বজায় আছে একইভাবে। হুম। তারপর পরবর্তী প্রশ্ন। সন্দীপন পাঠশালার নাম মুছে গেলেও উইলিয়াম প্রাইমারি স্কুলের নাম বজায় আছে কেন? এটাও একই উত্তর, যে স্কুলটি উইলিয়াম সাহেবের নামে, তাই। যেহেতু উইলিয়াম সাহেব ইংরেজ ছিল, হুম, তাদের অধীনেই ভারতবর্ষ, যেহেতু সে ম্যাজিস্ট্রেট, তার নামেই তৈরি করেছেন, তাই জন্য তার নামটা ঠিক বজায় ছিল, কিন্তু সন্দীপন পাঠশালার নাম একেবারে মুছে গেছিল, তার নাম আর কেউ মনে রাখেনি। হুম। তো যাই হোক, যেখানে উইলিয়াম প্রাইমারি স্কুল আসলে উইলিয়াম সাহেবের নামে বলেই সরকার থেকে খরচও দিয়েছিল, এবং নতুন নিয়মে যখন সব স্কুল উঠে যায় তখন তবুও সে স্কুলের নাম বজায় থাকে একই রকম ভাবে। হুম। তো এখানে কি লিখবে? না, সন্দীপন পাঠশালার নাম মুছে গেলেও উইলিয়াম প্রাইমারি স্কুলের নাম বজায় থাকে, তার কারণ স্কুলটি উইলিয়াম সাহেবের নামে, তাই। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন। উইলিয়াম সাহেবের নামের প্রসঙ্গান্তরে কাদের কথা মনে পড়ে সীতারাম? যে সীতারাম দেখি আমরা যে উইলিয়াম সাহেবকে নিয়ে বলতে বলতে অন্য কাদের কথা মনে পড়ে তার? কাদের কথা? না, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের কথা মনে পড়ে। আচ্ছা, তাহলে এটা কি লিখবে? উইলিয়াম সাহেবের নামের প্রসঙ্গান্তরে আহ সীতারামের, মহাত্মা গান্ধী, আহ গান্ধীজি, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে পড়ে। ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন। সীতারাম কাকে মহাবীর বলেছেন? কাকে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে সে মহাবীর, সুভাষচন্দ্র মহাবীর, তাই না? তো এখানে কি লিখবে? সীতারাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে মহাবীর বলেছে। হুম। তারপর পরের প্রশ্ন। কে ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছিলেন? কে? না, সুভাষচন্দ্র বসু, তাই তো। তাহলে এখানে পূর্ণ বাক্যে কি লিখবে? না, নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছিলেন। আচ্ছা, তারপরের প্রশ্ন। ব্রহ্মদেশ বলতে কোন দেশকে বোঝায়? কোন দেশকে? না, মায়ানমার, তাই তো। আহ, বিস্তারিত আলোচনা পর্বেও, মানে রচনাংশ যখন বিস্তারিত আলোচনা হয় সেক্ষেত্রেও এগুলি বলা আছে সেখানে। যাই হোক, কি লিখবে? ব্রহ্মদেশ বলতে মায়ানমারকে বোঝানো হয়, বা মায়ানমারকে বোঝায়। আচ্ছা, তারপর কলকাতার কোথায় ছেলেগুলি ইংরেজ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে বীরের মতো প্রাণ দিয়েছে? কোথায়? না, ধর্মতলায়। হুম। তাহলে কি লিখবে? কলকাতার ধর্মতলায় ছেলেগুলি ইংরেজ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে বীরের মতো প্রাণ দিয়েছে বা মরেছে। তারপর দেশের জন্য যুদ্ধে প্রাণ দিয়েছে যারা, তাদের মধ্যে সন্দীপন পাঠশালার কোন কোন ছাত্র নেই বলে কে দুঃখ বোধ করে? কে? দেখো, সহজ ভাবে ভাবো। সন্দীপন পাঠশালা কে তৈরি করে? না, সীতারাম, তাই তো। তো সন্দীপন পাঠশালার শিক্ষক কে ছিল? সীতারাম।
তো নিশ্চয়ই সেই তো চাইবে, এবং সে একজন নীরব বিপ্লবী ছিল, তাই তো? তো তাহলে এখানে কার দুঃখ হওয়ার কথা যে দেশের জন্য তার ছাত্রদের মধ্যে কেউ একজনও লড়েনি, কেউ প্রাণ দেয়নি, কেউ যুদ্ধে যায়নি? স্বাভাবিকভাবেই সীতারামই হবে, তাই নয় কি? তাহলে এটা পূর্ণ বাক্যে উত্তর হিসেবে কেমন ভাবে লিখবে? না, দেশের জন্য যুদ্ধে প্রাণ দিয়েছে যারা, তাদের মধ্যে সন্দীপন পাঠশালার কোনো ছাত্র নেই বলে সীতারাম দুঃখবোধ করে, আফসোস করে। যাই হোক, প্রশ্নে যেমনটা থাকবে সেই শব্দই ব্যবহার করবেন উত্তরের ক্ষেত্রে। তারপর পরের প্রশ্ন, 91 দাগে, কে মনে মনে ভগবানের কাছে কামনা করে স্বরাজ হোক? কে? না, সীতারাম। মনে মনেই সে আহ, কামনা করে। এই যে বললাম একটু আগে যে সীতারাম একজন নীরব বিপ্লবী কর্মী। হম, দেশের কথা ভাবে। সে প্রত্যক্ষভাবে বিপ্লবে না যেতে পারলেও সে পরোক্ষভাবে যেন দেশের জন্য সংগ্রামে জড়িত থাকে, যুক্ত থাকে, মনে মনে সে কামনা করে, কিন্তু সে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে পারে। তাহলে এখানে সীতারামের কথা বলা হচ্ছে। তাহলে কি লিখবে? না, সীতারাম মনে মনে ভগবানের কাছে কামনা করে স্বরাজ হোক। এই স্বরাজ হোকটা দেখো কোটেশনের মধ্যেই আছে, তার কারণ বই থেকে নেওয়া, বইয়ের লাইন, রচনাংশের লাইন। তাই যখন উত্তর লিখবে এটা কিন্তু এরকমটা কোটেশনের মধ্যেই রাখবে, কেমন? তারপর দেখো, সন্দীপন নামের সঙ্গে কার নাম মুছে গেল? সীতারামের। যেহেতু সন্দীপন পাঠশালা মুছে গেল, তাই তার সঙ্গে সীতারামের নামটাও যেন মুছে গেল, কেউ মনে রাখলো না। তাহলে কি হবে? সন্দীপন নামের সঙ্গে সীতারামের নাম মুছে গেল। তারপর পরবর্তী প্রশ্ন, সন্দীপন পাঠশালার ঘড়িটা সীতারাম কোথায় টাঙিয়েছে? সে তার ঘরে এনে টাঙিয়েছে। তাহলে কি লিখবে? সন্দীপন পাঠশালার ঘড়িটা সীতারাম তার ঘরে এনে টাঙিয়েছে। তারপর সন্দীপন পাঠশালার সেই ঘড়িটায় কয়টা বাজলে সীতারাম সচেতন হয়ে ওঠে? কয়টা বাজলে? না, ঢং ঢং করে 10টা বাজলে, তাই তো? তাহলে কি লিখবে? না, সন্দীপন পাঠশালার সেই ঘড়িটায় 10টা বাজলে সীতারাম সচেতন হয়ে ওঠে। তারপর পরের প্রশ্ন, আলোচ্য রচনাংশে ছেলেদের গলার আওয়াজ শুনে কে প্রশ্ন করে স্কুলে চললে সব? কে প্রশ্ন করে? না, সীতারাম। তাহলে কি লিখবে? আলোচ্য রচনাংশে ছেলেদের গলার আওয়াজ শুনে সীতারাম প্রশ্ন করে স্কুলে চললে সব? ঠিক আছে। বা তোমরা ঘুরিয়ে উত্তর লিখতে পারো যে আলোচ্য রচনাংশে ছেলেদের গলার আওয়াজ শুনে আহ স্কুলে চললে সব, এই প্রশ্ন সীতারাম করে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সীতারাম কাদেরকে পাঠশালায় যেতে দেখে? যে ছেলেদের। বা সীতারাম দেখে কারা পাঠশালায় যায়? যে ছেলেরা। তো কি লিখবে? সীতারাম দেখে ছেলেরা পাঠশালায় যায়। হম, যদি এরকম প্রশ্ন থাকে যে সীতারাম কাদেরকে পাঠশালায় যেতে দেখে, তখন কি লিখবে? সীতারাম ছেলেদেরকে পাঠশালায় যেতে দেখে। তারপর অনেক বই এসেছে, বেঞ্চে এসেছে, ম্যাপ এসেছে, ছবি এসেছে, কথাটি কে বলে? কে বলে? না, ছেলের দলের মধ্যে একজন। সীতারাম যখন দেখে যে ছেলেরা স্কুলে যাচ্ছে, তখন তাদেরকে প্রশ্ন করে যখন যে স্কুল ভালো চলছে কিনা,
ছাত্র দিন দিন বাড়ছে কিনা ইত্যাদি ইত্যাদি যখন প্রশ্ন করে, তখন সেই ছেলেদের দলের মধ্যে একজন বলে যে অনেক বই এসেছে, বেঞ্চি এসেছে, ম্যাপ এসেছে, ছবি এসেছে। তো তোমরা এখানে প্রশ্নের পূর্ণবাক্য উত্তর হিসাবে কেমন ভাবে লিখবে সেটা বলার। যে আগে বইয়ের লাইন যেরকম দেওয়া আছে বা কোটেশনের মধ্যে যেমনটা দেওয়া আছে যে অনেক বই এসেছে, বেঞ্চি এসেছে, ম্যাপ এসেছে, ছবি এসেছে, এটি তুলে তারপর হাইফেন দিয়ে কথাটি ছেলেদের দলের মধ্যে একজন বলে। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন, কালে কালে কত নূতন হলো, আবার কালে কালে কত নূতন হবে, কথাটি কে ভাবে? কে? না, সীতারা। তো এখানে উত্তর কিভাবে লিখবে? যে এরকম কোটেশনের মধ্যে রেখেই লিখবে কালে কালে কত নূতন হলো, আবার কালে কালে কত নূতন হবে, পুরোটা লিখে এবার হাইফেন দিয়ে লিখবে কথাটি সীতারাম ভাবে। ঠিক আছে? তারপর কাকে দেখে সীতারাম তার জীর্ণ অবনত শরীর সোজা করে বসলো? কাকে দেখে? ধীরা বাবুকে দেখে বা ধীরানন্দকে দেখে। তো এখানে ধীরা বাবুও দিতে পারো, আবার ধীরা বাবু দিয়ে ব্র্যাকেটে ধীরানন্দ বলেও লিখে দিতে পারো, উল্লেখ করে দিতে পারো, তাহলে ভালো হয়। তো কি লিখবে? ধীরা বাবুকে বা ধীরানন্দকে দেখে সীতারাম তার জীর্ণ অবনত শরীর সোজা করে বসলো। তারপর পরের প্রশ্ন, ধীরাবাবুকে দেখে কে জীর্ণ অবনত শরীর সোজা করে বসলো? কে? সীতারাম, তাই তো? তাহলে এখানেও কি লিখবে? ধীরাবাবুকে দেখে সীতারাম তার জীর্ণ অবনত শরীর সোজা করে বসলো। হুম। তো কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা এই রচনাংশটির কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে। তো আজকে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো, তো আশা করছি তোমরা সকলের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছো। যদিও বা কোথাও সন্দেহ থাকে বা বুঝতে অসুবিধে হয়, আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই রচনাংশটির আরো কিছু প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে। ধন্যবাদ।